ঠিক আছে? হ্যাঁ আদিল খেলা দেখিস? হ্যাঁ কি রে দেখিস নি? খেলা দেখা যায় 1 বছর আগে বলতো বুমরা ছিল। 1 বছর আগে বলতো, ওই জন্য তো জিজ্ঞেস করলাম। ঠিক আছে, 1 বছর আগে কথা দিয়েছি, এখন তোরা বল করছিস 1 বছর আগে বল। ও স্পিনার থেকে তাহলে ফাস্ট বোলার আছে, তোরা জানিস? বুমরা যখন রঞ্জি খেলতে এসেছিল স্পিন করতে, আগে পরে গিয়ে ফাস্ট বোলার আছে। আদিল তাহলে আজকে কার কার সাপোর্টার বলে, ইন্ডিয়া না নিউজিল্যান্ড? হ্যাঁ আচ্ছা, যেটাই বললাম, ধর একটা পেন্ডুলামের দুটো কন্ডিশন আমরা ড্র করেছি, বা দুটো দুটো চার্জ পেন্ডুলাম আছে। তাহলে এখানে ভালো করে দেখ, তাহলে এইটুকু কম্পোনেন্ট আমরা ভেঙে ফেলতেই পারি। তাহলে এখানে কত আধান আছে? কিউ আধান। ভর যদি এম হয় তাহলে ওজন কত হবে? এম জি। আচ্ছা, কম্পোনেন্ট যদি ভাঙিস, এটা কি টান 11 এর কথা ভাব। এটা যদি টি হয় তাহলে এইটা যদি থিটা হয়, এটা একান্তর কোণ। তাহলে এই কম্পোনেন্টটা কত? টি কস। এটা কত? টি সাইন। এটুকু ভেঙে নিতে পারি, যে কোনো একদিকে ভাঙবো। এই ছবিটা আগে এঁকে তারপর ক্যালকুলেট, একটু মেকানিক্স মেকানিক্স ব্যাপারটা একটু ফিল আসুক। ওই যারা নিবি সবাই খুচরো এনেছিস তো? হ্যাঁ তাহলে মুশকিল, খুচরো আমার কাছে নেই, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কিছু জন দিলে বাকি জনকে আমি ফেরত দিয়ে দেবো। কালকে যেমন কিছু জন খুচরো এনেছে, কিছু জন ফেরত দিয়ে গেছে। ঠিক আছে? সেটা ঠিক আছে, কারণ জিজ্ঞেস কর, কালকে তো এরকম হয়েছে, ওই ওই স্যার 20 টাকা দিয়েছে, ওরটা দিয়ে দিই। নাহলে ওটাই কমিশন রেখে দেবো, কমিশন তো কিছু রাখিনি। তো দোকানে অ্যাকচুয়ালি ভাবছি এবার পড়ানোর জন্য বই ব্যবসা করে, দোকানগুলো যা লাভ রাখছে না বইয়ে। ঠিক আছে, এদের কালকে কি একটা কিনেছে, কত 1070 টাকা নিচ্ছে রক্তি, 90 টাকা। মানে এও যে আমাকে দিচ্ছে, এ হয়তো লাভ রেখেছে ধর, আমি যদি ধরি লাভ রাখেনি, তাতেও 90 টাকা বেশি নিচ্ছে। একটা বই 90 টাকা। ঠিক আছে, এবার সে তো দেখে দিচ্ছে ছাড়ছে, অ্যাকচুয়ালি বইয়ের প্রিন্ট আছে কত? 1260। দেখে দিচ্ছে 20% ছাড়লেও তো 1100। ভারতে যাচ্ছে, ভারত তো আরো বেশি নেবে, ভারত এখন চোর হয়ে গেছে। হ্যাঁ, ভারত আগে ভালো ছিল, এখন সবার থেকে বেশি টাকা। এই বসুক, সব থেকে বেশি নেয়, বুক ফ্রেন্ডের থেকে কম টাকা নেয়। আগের বারে টেস্ট পেপার বেশি দাম নিচ্ছিল, আমি কিছু ছেড়ে আসছিলাম। গেছি নামের সঙ্গে পরিচিত, মুখের সঙ্গে ওটা নয়। গেছি আমি, টেস্ট পেপার দাম কত বলছে? 40। বুক ফ্রেন্ডে তো 130 নিচ্ছে, তোমরা 140। সে নিতে না হলে আমি বলি, হ্যাঁ ঠিক আছে, স্টুডেন্টদের না বলে দেবো, কি যায় আসে। বলছে, আরে আরে এরকম রাখলে আসুন না, কি ব্যাপার? ঠিক আছে, আচ্ছা আমরা 130 করে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার একটা কম্পোনেন্ট গুলো লেখা যাক। তাহলে দেখ, আমরা লিখতেই পারি টি কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে? এমজি। টি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কুলম্ব। ওকে, ইকুয়েশন নাম্বার 1 দিলাম, ইকুয়েশন নাম্বার 2 দিলাম। আর প্রথমেই দেখ 2 ডিভাইডেড বাই 1 কর। তাহলে দেখ আমি কোণের মানটা পেয়ে যাচ্ছি, ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে তাহলে?
এফ বাই ই দিচ্ছি কেন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেখানো, ট্যান থিটা ইকুয়াল টু এফ বাই এম জি। ফার্স্ট আমার একটা ফর্ম হয়ে গেল, যেগুলোই আসবে বক্স করে রাখবো। এবার এদিকে দেখ সেকেন্ড, যদি আমি টি এর মানটা বের করতে চাই, টি সমান কত, সেটা কিভাবে করবো? টি এর ভ্যালু বের করবো, খুব ভালো করে দেখ, এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করে দে না, এইটুকু ম্যাথমেটিক্স করার ক্ষমতা হয়ে গেছে, কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা তো 1 হয়ে যাবে, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, এফ স্কোয়ার প্লাস এম জির হোল স্কোয়ার, তাহলে টি সমান দাঁড়াচ্ছে কত, রুট অফ এফ স্কোয়ার প্লাস এম জি হোল স্কোয়ার। ওকে, এবার যদি আমাকে বলে প্রত্যেকটা ফর্ম, তাহলে এটাকে বক্স কর, যে কোনো ভ্যালু আমাকে বের করতে দিতে পারে, আমি সবগুলো তোকে থিওরিটিক্যাল বের করে দেয় না, অঙ্ক দিলে খালি ভ্যালু বসাবি। এবার ধর আমাকে বলতে পারে কুলম্ব বলটা বের করতে, এফ এর মান, তাহলে এফ এর মান কত হবে, এই দূরত্বটা আগে আমাকে জানতে হবে তো, নাহলে এফ কি করে বের করবো, এই দূরত্বটা কত সৌমিলি, ফিজিক্স পড়ে নাকি উল্টে পড়ছিস, বল এই দূরত্বটা কত, এই দৈর্ঘ্য গুলো কত বল, এল করে, তাই তো, সুতোর দৈর্ঘ্য যদি এল ধরি, তাহলে বল এই এই দূরত্বটা এল সাইন থিটা লেখা যায়, এটুকু তো জানিস সবাই, এটা যদি এল হয়, টি এর মতো ব্যাপার তো, তাহলে এটা কত হবে, এল সাইন, এটাও কত হবে, এল সাইন, তাহলে মোট দূরত্ব কত হবে, 2l সাইন থিটা। ভালো, দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে, 2l সাইন থিটা, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, না কে কিউ স্কোয়ার বাই 2l সাইন থিটার হোল স্কোয়ার, কুলম্ব বল বেরিয়ে গেল। বেসিক এই তিনটে দিতে পারে, এবার এখান থেকে আরো অনেক জিনিসে যাবে, সেটা পরের কথা, বেসিক আমাকে এই তিনটে ভ্যালু কিন্তু বের করতে দিতে পারে। ওকে, এবার এটা হয়ে গেলে আবার একই ছবি তোরা একবার ছোট করে এঁকে ফেল পেনে, অত কায়দা করে লাভ নেই, জাস্ট নর্মাল ভাবে এই আধানটাকে নেব কত, Q1, এই আধানটাকে নেব Q2, এই ওজনটা হচ্ছে M1, এটা M2, এই কোণটাকে নেব θ1, মানে আগেরটা আমি জেনারেল ভাবে করলাম, এবার কেস স্টাডিতে যাবো যদি ভ্যালুগুলো আলাদা হয়, তাহলে একই রকম একটা ছবি আরেকবার এঁকে ফেল, যেখানে লিখবো কি, আধানগুলো হচ্ছে Q1 Q2, অ্যাঙ্গেল গুলো θ1 θ2, আর প্রথমের ওজন M1, সেকেন্ডটার ওজন M2, ছটফট করে, অত লিওনার্দো দা ভিঞ্চির মতো ভালো করে আঁকতে হবে না, নর্মালি একটা রাগ, নাহলে আবার স্কেল ফেল নিয়ে এখন আঁকতে শুরু করে দেবো আদি, স্কেল দিয়ে লাইন টানছে দেখ, তোরা একটা ডেট ছুটি পাবি, একটাই পাবি, তোদের একটাই ডেট ছুটি হবে, মানে আমি বৃহস্পতিবার একটু, বৃহস্পতি থেকে থাকবো না আমি। বৃহস্পতি থেকে মঙ্গলবার সকালে ফিরবো, তোদের খালি সামনের রবিবারটা ছুটি হবে, এত অসুবিধা নেই, এবারে রেকর্ডিং এর এটাই সুবিধা, বাকি ব্যাচ গুলোর অ্যাকচুয়ালি দুটো করে ছুটি হচ্ছে, তোদের বুধবারের ক্লাসটা রেকর্ড করে অনলাইন করে নেবো বাকি, তারপর থেকে আবার পরের ডেট, কেমিস্ট্রি পড়া থাকলেও ছুটি পাবি, সেটা একসেপ্ট করে নিচ্ছিস নাকি? হ্যাঁ, তোরও ছুটি হবে, ঠিক আছে, হয়েছে ছবি। আচ্ছা এবার আসি, দেখ
কেস ওয়ান লেখ, উত্তরটা তোরাই দিবি, একদম প্রথম থেকে আদিল থেকে শুরু হবে। Q1 গ্রেটার দেন Q2, কমা দিয়ে M1 ইকুয়াল টু M2 হলে Q1 গ্রেটার দেন Q2, M1 ইকুয়াল টু M2 হলে, ছবিটা দেখতেই পারিস, কোনো অপরাধ নেই। এই তাহলে চারটে অপশন বলছে কি কি? θ1 গ্রেটার দেন θ2, অপশন 2 বলছে θ1 লেস দেন θ2, অপশন 3 বলছে θ1 ইকুয়াল টু θ2, অপশন 4 বলছে বলা সম্ভব নয়। অপশন 4 বলছে বলা সম্ভব নয়। ওর কোনো অসুবিধা নেই, কারণ এইটা বললে স্যার আর জিজ্ঞেস করবে না কেন, ঠিক আছে? বাকি তিনটে বললে জিজ্ঞেস করবে কেন, অপশন 4-এ যাওয়াই ভালো। আকাশ বলছে 3, তাহলে 3-4 হয়ে গেছে। আর প্রথমেই হচ্ছে নোটাতে দাঁড়িয়ে গেছে একজন প্রার্থী, বাকিরা অপশন 3-এই যাচ্ছে, কিন্তু আদিল যতক্ষণ না বলছে পাওয়া যাচ্ছে না উত্তর। আদিল কি বলছিস? বাকি সবাই অপশন 3, সৌমিলি কি যেটা বলবে বল, যেটা ভাবছিস। আজকে তো 11 না অনলাইন করছে, আর 11 না তো বিয়ে বাড়ি লেগে গেছে নাকি? কিরে কথা হবে? তুই তো বল। আমি তো বলবোই, ঠিক আছে? ঠিকই বলে যে 3-ই হবে, কারণ দেখ পরেই উত্তর লেখা আছে। আমি থিওরি করেই কোশ্চেনে গেছি, নাহলে হয়তো বাকিরা ভাবতে পারতি না। থিওরিটা জানতে হবে আগে। এখানে জল জল করে লেখা আছে, ভালো করে দেখ। থিটা কার উপর নির্ভর করে? কুলম্ব বল বাই এমজি। আধানের মান বেশি বা কম হোক কি যায় আছে, বলের মান পরিবর্তন হবে? বল সমান দুটো আধানের গুণফল বলছিস, কেউ যদি বেশি হয় কেউ যদি কম হয়, তাতে কুলম্ব বলের তো কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু তাহলে কে পরিবর্তন হলে পরিবর্তন হবে থিটা? বল। তাহলে নেক্সট দাগেই লেখ, তাহলে এটার উত্তর হলো কি? শুধু উত্তরটা লিখে রাখবি, অপশন একটাই কমন থাকবে। তাহলে এর উত্তর অ্যাকচুয়ালি কি হবে? 3, অপশন 3। এটা তারা মাস রাশি বলবে। θ2 গ্রেটার দেন θ1, M1 গ্রেটার দেন M2, তখন কোন অপশন হবে? কে বড় কে ছোট? হ্যাঁ, সরি কিউ বলছি, Q1 লেস দেন Q2, M1 গ্রেটার দেন M2, তাহলে থিটার কোন ভ্যালুটা হবে? মাস রাশি বুঝতে পেরেছি কিনা আগে দেখতে হবে। কিরে মাস রাশি, আরে পিছনে এমন উত্তর বলছে আমি শুনতে পাচ্ছি, তুই তাও বলতে পারিস? আকাশ এত জোরে জোরে উত্তর বলছে, এখানে শোনা যাচ্ছে, আর ও শুনতে পায় না, বসে আছে চুপচাপ ভাব। তাহলে আমি তো বললাম ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক, এইটুকু দেখবি, তাহলে যার ভর বেশি তার কোণ ছোট হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? θ2 গ্রেটার দেন θ1, তুমি লজিকে যাবে। সবসময় মনে রাখবি কোণের মান শুধুমাত্র ভরের উপর নির্ভর করবে, আধানের উপর নয়। এবং পাশে নিজে বোঝার মতো, কারণ তোরই তো খাতা, নিজে বোঝার মতোই লিখে রাখবি যে থিটা ভেরি যায় 1/f, ছোট করে বক্স, ভরের সঙ্গে ব্যস্তানুপাতিকে পরিবর্তন, তাহলেই তো হবে। ওকে, কি আছে তাহলে তোর বলতে পারলি না? কোথায় বল? তা আকাশ বলার পরে বল। হ্যাঁ, দুটো আলাদা করে তোকে দেখতে হবে না। ট্যানের ভ্যালু কি হয়? 0-তে 0 হয়, গুণ কেন হবে? প্রত্যেকটা পার্টে তোকে চেক করতে হবে কোনটা বেশি হবে। তুই যখন এখানে চেক করলি থিটার ভ্যালু যা হবে, আমি তোকে M1 বেশি বলেছি, M1 বেশি হলে থিটা কমবে। হ্যাঁ, মানে দুদিকের ত্রিভুজই তোকে আলাদা করে দেখতে হবে। ওকে, এবার নেক্সট
সংস্থাটিকে মানে এই সিস্টেমটাকে যেটা এগেছিস আগে, সংস্থাটিকে মহাকর্ষহীন কোন স্থানে নিয়ে গেল, মহাকর্ষহীন কোন স্থানে নিয়ে গেলে, ওটা ডিপিপিতেই কোশ্চেনটা ছিল তখন দেখছিলাম, কোন স্থানে নিয়ে গেলে সুতো দুটির মধ্যবর্তী কোণ কত হবে? তুই চুপ থাক, দাঁড়া বাকিদের ভাবতে দে। সুতো দুটির মধ্যবর্তী কোণ কত হবে? এবং টানের মান কত হবে? সুতোর টান, সুতোর টানলে আদি আবার টান বললে তুই অন্য কিছু বুঝে যাবি, মুশকিল হয়ে যাবে। সুতোর টানের মান কত হবে? স্যার আরেকবার বলবেন? সুতো দুটির মধ্যবর্তী কোণের মান কত হবে? সেকেন্ড কথা হচ্ছে সুতোর টানের মান কত হবে, মানে ক্যাপিটাল টি। একটা থিটা বের করতে বলেছে, একটা ক্যাপিটাল টি বের করতে বলেছে। তুই চুপ থাক, এ মোটামুটি নিজেকে সামলে রাখতে পারে না, দেখ ভাবতে দে না। ফিজিক্স ভাবতে হবে, স্যার বলে দেবে সব লিখে নেবো, কিছু লাভ হবে না। কমন সেন্স, অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল গুলি পার, বাস্তব অভিজ্ঞতা থাকলেও মানুষ উত্তর দিতে পারে। হ্যাঁ মানে ওটা ভাবলেই তো হয়, তাহলে জি শূন্য হলে ট্যান থিটা কত? অসংজ্ঞাত, মানে 90, তাহলে এদিকেও 90 এদিকেও 90, কত হয়? 180। এবার আমি ম্যাথামেটিক্স বুঝি না, জি নেই মানে অ্যাকচুয়ালি কি হবে? পেন্ডুলামটা কি আর এরকম থাকবে? ও তো জাস্ট এখানে এখানে যদি তুই পেন্ডুলাম রাখিস ও তো এরকম সোজা হয়ে যাবে, জি তো নেই, আর এটা ওইদিকে সোজা চলে যাবে, কোন কত? 180। আমি অত ইকুয়েশন বুঝি না, বাস্তব জ্ঞান থাকলেই তো হবে। আমি এই যে একটা বস্তু নিচের দিকে আছে কেন? জি আছে বলে, যদি জি না থাকে ও এরকম হয়ে যাবে, নিচে তো নামবে না ওজনের জন্য। হ্যাঁ একদম কুলম্ব বল যেটা হবে সেটা এখানে তুই ফর্মুলায় বসা না, জিটা শূন্য হচ্ছে তো। হ্যাঁ, তাহলে কোণের মান 180 আর টানের মান হয়ে যাবে অ্যাকচুয়ালি কুলম্ব বল যেটা হবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত বসিয়ে দিবি? 2L। এখানে মধ্যবর্তী দূরত্ব 2L হয়ে যাবে, কারণ তুই যদি কোণটা 90 ডিগ্রি ধরিস, সাইন 90 কত? 1। তাহলে তুই তো দূরত্ব লিখেছিলি কত? 2L সাইন থিটা। আর আমি ইকুয়েশনে না গিয়েও তো করা যায়, দেখ এরকম করে তো ভাবা যায়, দেখ ছবিটা দেখা যাচ্ছে, এরকম করে তুই ভাবতেই পারিস। হ্যাঁ, তাহলে যখন সুতোটা এরকম হয়ে যাবে তখন আলটিমেট কি হবে? তুই এদিক থেকে দুদিকে যদি নর্মাল দেখিস তাহলে এই দিকের দূরত্ব এল, এদিকে এল, কত হয়ে যাবে? 2L। কোণে যাবো কেন? তাহলে এফ সমান তখন কি হয়ে যাবে? কে কিউ স্কোয়ার বাই 2L এর হোল স্কোয়ার। বাস্তব জ্ঞান থাকলে ফিজিক্স হয়ে যাবে, বাস্তব জ্ঞান থাকতে হবে। ওই যে একই জায়গা থেকে অনেক কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন, নেক্সট কেস, সিস্টেমটিকে সিস্টেমটিকে কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট কোন তরলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট কোন তরলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। তরলটির ঘনত্ব, তরলটির ঘনত্ব সিগমা, এবং দুটো জিনিস লিখতে পারি, একটা বব লিখতে পারি বা পিণ্ড লিখতে পারি, দুটো বারই থাকবে। ববটির ঘনত্ব বা পিণ্ডটির ঘনত্ব, তার মানে কি? এই যে পেন্ডুলামের যেটা নিচে থাকে এইটা, এইটাকে বব বলা হয় বা পিণ্ড বলা হয়। ববটির ঘনত্ব রো এবং আয়তন ভি। তবে কোণের মান নির্ণয় করো, মানে থিটার মান।
থিটার মান নির্ণয় করো। ছবিটা সুন্দর করে আঁকবি, কি কি এক্সট্রা কম্পোনেন্ট আসবে ভাববি, হয়ে যাবে, কঠিন নয়। কি রে, সবাই একটু চেষ্টা করে, একটু ধরিয়ে দেবো, চেষ্টা করছিস, হয়েছে কত? ওটাতে উপরে ওয়ার্ডটা কি হবে স্যার? এমডি লিখবো, কত এখানে প্রবতা আসবে, নিচেরটাও এমডি এর বার করে লিখবো, p ইনটু 1 মাইনাস সিগমা বাই রো ইনটু ইন্টু 1 মাইনাস সিগমা বাই রো ইন্টু জি। ওটা তো এসছে, কিন্তু উপরে একটা ওই এফ এর সঙ্গে একটা কে নিয়ে গেছিস। ওটা ওটা এম ফোর লিখেছি ইউজ করবা এস। হ্যাঁ, ওটা এফ লিখে দিতে পারিস বা ট্যান থিটাটাকে বসিয়ে দিতে পারিস, থিটার ভ্যালু তো আলাদা হচ্ছে। এখানে আমার ট্যান থিটা ছিল না, ধর আমি এখানে ধরছি এই ছবিটাই আমি দেখাচ্ছি, এটা থিটা ওয়ান, এটা থিটা টু, ওকে, বা আলাদা করে কোণ না নিয়ে যেহেতু একই মান আছে দুটোকেই আমি কত ধরে নিতে পারি, থিটা ওয়ান, অসুবিধা নেই, দুটো কোণই আমি ধরছি থিটা ওয়ান। এখানে এক্সট্রা কি কি কম্পোনেন্ট আসছে আগে বল, তাহলে যখন আমি তরলের মধ্যে ডুবিয়ে দেবো তখন আমার একটা প্রবতা বল আসবে, এটা কোন দিকে কাজ করবে, ওপরের দিকে। তাহলে আমি যদি এবার কম্পোনেন্ট লিখি ভালো করে দেখ, তাহলে আমার হবে টি কস থিটা প্লাস এফ বি ইকুয়াল টু কত হবে, এমজি। তাহলে টি কস থিটা দাঁড়াবে কত, এমজি মানে অ্যাকচুয়ালি কত, ভি রো জি, আর প্রবতা কত হয়, ভি সিগমা জি। এইটুকু যদি বলিস জানি না, তাহলে খুব দুঃখ আছে কপালে, সেকেন্ড সেমিস্টারেই পড়ে এসছি। এবার ভি রো জি যদি কমন নিয়ে নিস তাহলে কত আসছে, 1 - সিগমা বাই রো। এই জিনিসটা এই নিয়ে আমি 3বার পড়ালাম, যখন ওয়ার্ক করিয়েছিলাম তখন একবার দেখিয়েছি, যখন আমি ফ্লুইড পড়িয়েছি দ্বিতীয়বার পড়িয়েছি, এটা নিয়ে তৃতীয়বার পড়াচ্ছি, আর্কিমিডিসের এই গল্প। তাহলে এটা হলো টি কস থিটা। এবার তুই নিজেকে একটু কনফিডেন্সে আনার জন্য এটা লিখতেই পারিস, এমজি ইন্টু 1 - সিগমা বাই রো, চেনা চেনা লাগবে টানটা, কারণ দরকার ছিল না লেখার। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1। টি সাইন কত আসছে, টি সাইনের তো কোনো সমস্যা নেই, শুধু কি হবে, এফি বাই কে। দেখ আগেই বলেছি কে পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখলে কি হয়ে যায়, কে দিয়ে ভাগ হয়ে যায়, তাহলে এফি বাই কে। হ্যাঁ, এবার থিটা নয়, এগুলো অ্যাকচুয়ালি থিটা ওয়ান, লেখাটা ভুল হয়েছে, আমি উপরে থিটা ওয়ান ধরেছি কিন্তু সবগুলো থিটা লিখে রেখেছি। তাহলে দাঁড়াচ্ছে দেখ, ট্যান থিটা ওয়ান ইকুয়াল টু কত হবে, না এখানে হচ্ছে এফি বাই কে ইন্টু এমজি 1 - সিগমা বাই রো। আমি আগেই ক্যালকুলেট করে নিয়েছি, এখানে আর ক্যালকুলেট করার জায়গা নেই। এবার খুব ভালো করে দেখ, এইটা তো আমি আগে ক্যালকুলেট করেছিলাম, শূন্য মাধ্যমে যদি থাকে এটাই তো ট্যান থিটা, তাই না? এটাকে আরেকটু রিপ্লেস করে দিই, অনেক সময় দেয় দুটো কম্পেয়ার করে, মেন লেভেলের কোশ্চেন যখন হয় তখন কিন্তু দিয়ে দেয়। তাহলে এখানে আমি ট্যান থিটা লিখে রাখতেই পারি, বাই কে ইন্টু 1 - সিগমা বাই রো। স্ট্রাকচার একদম মাথায় থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে তোকে বলে দেবে যে শূন্য মাধ্যমে যখন আছে তখন ওদের মধ্যবর্তী কোণ সামথিং একটা কিছু বলে দিবে। এবার তুই মানে এই কোশ্চেনটার একটা টার্ম এক্সটেন্ড করে নে, পুরো সিস্টেমটাকে তোকে বলে দেবে যে শূন্য মাধ্যমে যখন রেখেছিস তখন মধ্যবর্তী কোণ একটা মান বলে দিয়েছে, এবার বাদ বাকি পুরো অঙ্কটা তোকে দিবে।
তখন তোকে কি করতে হবে, তুই এই স্ট্রাকচারে যদি তোর হিসাব মনে থাকে, এখানে কি করবি, আগের কোনটা বসাবি, পরবর্তী দিক ধ্রুবক বলে দিয়েছে, দুজনের ঘনত্ব যদি একজনেরই ঘনত্ব বলে দেয়, তুই কেন পুরোটা ক্যালকুলেট করতে যাবি? আলটিমেটলি যখন কম্পিটিটিভ লেভেলে যাবো তখন তো আমাকে কি করতে হবে, পুরো এই হিসেবটা আমাকে মাথায় রাখতে হবে। আর যদি আমাকে বলতি আমি কিন্তু লাস্ট টাইমটা লিখে ফেলতে পারতাম, তুইও অভ্যাস করতে করতে পারবি। তারপরে তখন কি হবে, থিটার ভ্যালুটা বসাবি, কে এর ভ্যালুটা বসাবি, রো মানে কত, বস্তুর ঘনত্ব দিয়ে দেবে, আর মোটামুটি বলে দেবে তরল তারও ঘনত্ব দিয়ে দেবে। আর যদি জল বলে তো কোনো অসুবিধা নেই, সিগমার ভ্যালু বসিয়ে দেবো, ধীরে থিটা ওয়ান বের করে নেবো। তার মানে এইটাও বক্স করে রাখলি, এটাকেও বক্স করে রাখলি, আর থিটাটা বসিয়ে একটা বক্স করে রাখ, থিটা ছাড়া একটা বক্স করে রাখ। আসবে কোশ্চেন, কিন্তু আসবে। আর সেই দিন নেই যে 4টে ডেরিভেশন পড়ে গিয়ে চেক হয়ে যাবে, ওদিন চলে গেছে অতি। এই জন্য বুঝতে পারছিস, আগের দিনে দুটো ক্লাস করেছিস না করেছিস? হ্যাঁ, সেকেন্ড ক্লাসে গ্রুপে রিং দেওয়া আছে, কবে থেকে আমি সেকেন্ড ক্লাস দিয়ে দিয়েছি, বাড়িতে বসে করতেই পারি। আর সেসব কি খবর রাখছিস না আজকাল নাকি? প্রত্যেকটা ক্লাস তো রেকর্ডিং, সেকেন্ড ক্লাস দিয়ে দিয়েছি অনেক আগে দিয়ে দিয়েছি। তোদের ক্লাসগুলো রেকর্ড করি, আদিলের কথা ছাড়া রেকর্ড হয় না, এটা আদিল নিয়ে কিছু থাকবে, তারপরে সেইটা দেওয়া হয়। আদিল হচ্ছে পজিটিভ সাইন, মানে ফিজিক্সের সঙ্গে একটা একটা জড়িয়ে আছে মানে। আর নেক্সট কোশ্চেন, মোটামুটি এই টাইপের কোশ্চেন হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আদিল বুঝতে পেরেছিস তো নাকি রে? হুম, আদানগুলো ওই কত ভালো ছেলে, এটা যদি অন্য কাউকে বলতি তোকে ছেড়ে কথা বলতো? হ্যাঁ, নেহাত আদিল দেখ কাউকে কিছু বলে না বলে, না না, ও এমনি চিৎকার করে, ও ও নিজে নিজেই চিৎকার করে, ওর কিছু যায় আসে না তুই কি বলবি, ঠিক আছে? এটা আদিল এইসব করছিস আজকাল? হ্যাঁ, কি রে, প্রথমে বিনা বাড়িতে ভর্তি হতে চলে গেছিস। রেজাল্ট বেরোতে বিনা বাড়ি চলে গেছে, তুই বলছো ও এটা বিনা বাড়ি। এমনি ছেলেটা ভালো। খিদে আদিল, তারটা নড়ছে কেন রে? নাড়াচ্ছিস তুই ওয়াইফাই? হ্যাঁ, আচ্ছা এই কোশ্চেনটা আছে, কোশ্চেনটাকে লেখ। তাও পরীক্ষায় আছে, এমনি এইচএসে এসেছিল 2 নাম্বার বা 3 নাম্বারে, হয়তো এমসিকিউ তে দিয়ে দিল। কোশ্চেনটাকে লেখ, দুটি স্থির আধান, দুটি স্থির আধান তাদের মান প্লাস কিউ, দুটো বিন্দু দিবি তারপরে এই ব্যাকেটে, A0 ও -A0 বিন্দুতে রয়েছে, A0 ও -A0 বিন্দুতে রয়েছে। অপর একটি আধান Q0 y অক্ষ বরাবর, আচ্ছা অপর একটি আধান লিখেছিস, অপর একটি গতিশীল আধান,
গতিশীল আধান আচ্ছা গতিশীল আচ্ছা গতিশীলটা কেটে গতিশীল লেখাটা বাংলায় ঠিক না। অপর একটি আধান ওয়াই অক্ষ বরাবর 0 y বিন্দুতে রয়েছে। গতিশীল একটা পরে লিখছি, 0 y বিন্দুতে রয়েছে। হয়েছে? এরপরে লিখবি আধানটি গতিশীল হতে পারে। গতিশীল হতে পারে আর গতিশীল হয় দুটো আলাদা জিনিস। আধানটি গতিশীল হতে পারে। আপনাকে স্থির তড়িতে গতিশীল হতে পারে কিন্তু গতিশীল হয় না। তার মাস্টার পড়াশোনা করতে পারে কিন্তু ও করে না। আধানটি গতিশীল হতে পারে। তাহলে ওয়াই এর কোন মানের জন্য Q0 উপর প্রযুক্ত বলের মান সর্বোচ্চ হবে। Q0 উপর প্রযুক্ত বলের মান সর্বোচ্চ হবে। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি ছবিটা এঁকে দিতে পারি। হ্যাঁ তার কি দরকার, এখানে কষ্ট করার তো ব্যাপারই নেই না। ছবিটা আঁকা আছে, আমি তুলে আনছি। যুগ এগিয়ে গেছে, আদিল খালি পিছিয়ে আছে। আদিল তাহলে বললি না তুই আজকে কার সাপোর্টার? আমি নেপালের। হ্যাঁ নেপালের। হ্যাঁ তোর পড়াশোনার কোয়ালিটিও নেপালের মতনই হয়ে গেছে। আচ্ছা এটা যদি কম্পোনেন্টে আসি দেখ, যেটা লিখেছিস কোশ্চেনে সেটা ছবিটা আগে মেলা। এখানে পুরো কম্পোনেন্টটাই ভেঙে দিয়েছে, তোদের সুবিধা হবে। সেটা হচ্ছে ছবিটার সঙ্গে মেলা। আমাকে কি কি বলেছে ভালো করে দেখ। প্লাস কিউ আধান কোথায় আছে? -a0। এই মাঝের বিন্দুটা 0, এখানে কত a0। তার দুটো বিন্দুতে দুটো প্লাস কিউ আছে। আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্বে কত আধান আছে? না Q0 আধান আছে। এবার তোকে সবার আগে দেখতে হবে কি Q0 এর উপর মোট প্রযুক্ত বল কত। ওকে, এবার দেখ মোট প্রযুক্ত বল তুই বলবি আমি আগের মতনই দেখবো, ভালো কথা। তাহলে এইটা প্লাস প্লাস কি হবে বল? বিকর্ষণ। তাহলে একটা বল কাজ করবে এইদিকে, একটা বল কাজ করবে এইদিকে, লব্ধি বল কাজ করবে এইদিকে। তাহলে তুই যখন লব্ধিতে বসাবি তখন তোকে কি বসাতে হবে বল? সেই 2θ। মধ্যবর্তী কোণ কত? 2θ। তাহলে সেই যে তোকে রুল বলেছিলাম 2f * cos θ/2। তাহলে কত হবে? 2θ/2। তাহলে এফ টোটাল কত আসছে অ্যাকচুয়ালি? 2f cos θ। এবার এইভাবে আমি করে ফেলতে পারি। দুরকমই শিখে রাখ। আবার এখানে যেমন কম্পোনেন্ট ভেঙে করেছে সেটাও কিন্তু করা যায়, দুরকম ভাবেই করা যায়। আমি যেমন আগে ক্যালকুলেট করেছি সেটা তো পসিবল। এখানে কম্পোনেন্ট কেমন ভেঙেছে দেখ। যদি এটা এফ হয়, এই কোণটা থিটা মানে এটাও থিটা, তাহলে তার কম্পোনেন্ট ভাঙলে কি? এদিকে এফ কস, এদিকে এফ সাইন। আবার দেখ এটা যদি এফ হয়, এটা থিটা, তাহলে এটা কত? এফ কস এফ সাইন। তাহলে টোটাল বল কত হয়ে গেল বল? 2f cos θ। এফ সাইন আর এফ সাইন কেটে গেল। এভাবে তো বের করানো যায়। তাহলে আমি যেভাবে শিখেছি সেভাবেও বের করতে পারি মোট বল, বা আমি কম্পোনেন্ট ভেঙে করতে পারি। দুরকমই শেখা থাকলো, যে কোনো একটা করে ফেল খাতায়। হয় আমি দুটো এফ আঁকবো এইভাবে, তাদের লব্ধি মধ্যবর্তী কোণ 2θ এখানে বসিয়ে দেবো। দেখ অ্যান্সার একই আছে, দুটোতেই আসছে 2f cos θ। ছবিটা এখানে পরিষ্কার করো। কি অ্যান্সার এসছে আকাশ? হ্যাঁ তোর এসছে? বুঝলি ওদের কথা বলছিস?
এই পর্যন্ত হোক, তারপরে বলছি সর্বোচ্চ সর্বনিম্ন ডেরিভেটিভ করে আসতে হবে। ওয়াই এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করে জিরো করতে হবে বলটাকে। ভালো কোশ্চেন। এবারে পরীক্ষা যখন পড়বে খুব ফিক্স কোশ্চেন, উত্তরই মনে রেখে দেয় ছেলেপুলেরা, টুক করে দাগ মেরে দেয়। ক্যালকুলেশনটা তো একবার করতে হবে, তো তখনই মনে থাকবে যদি ক্যালকুলেশন জানে। না তো ফিজিক্স করে কি লাভ হতো? 100-150 টাকা করে কোশ্চেন আর উত্তর মুখস্থ করে দিতাম, ঝামেলা শেষ। মাস 1-1.5 এর মধ্যে শেষ। কোশ্চেন গুলো বলে দিলাম, তারপরে উত্তর গুলো লেগে গেল। হয়েছে সবাই, এই পর্যন্ত হয়েছে তো। এরপরে কি হবে? পারফরমেন্স আমার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কি হবে? এমসিকিউ এলেই কেন তোর পারফরমেন্স খারাপ হয়ে যায়? ঠিক আছে, থিওরির সময় তো ঝড় বয়ে যায়, কি ব্যাপার বলতে? যদি মাইনাস চার্জ হয় তখন এটা উল্টে যেত, কি যা, তখন কোনটা কত হয়ে যেত? এটা যদি থিটা হয়, এই টোটালটা কত? থিটা থিটা, তাহলে 180 - 2 থিটা হতো। অসুবিধা কিছু ছিল না তো। cos 180 - 2 থিটা মানে কত? ওয়াই এর কোন মানের জন্য, সেটা পরের কথা, আগে বলটা বের করেছিস তো। বাদ বাকি কথাতে পরে আসছে। আমার যদি আধান আলাদা বলতো তাহলে বলের ডিরেকশন পাল্টে যেত, বাকি প্রসেস একই রকম হবে। আচ্ছা, এবার এই যে এসছে 2f cos θ, দেখ 2f সমান কত অ্যাকচুয়ালি, এখান থেকে লিখতে পারি তো। দেখ ভালো করে, এই এই দূরত্বটা আমার কত? এ, এটা ওয়াই, তাহলে এই দূরত্বটা কত হবে? এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই তো আর। তাহলে 2 কে কিউ কিউ জিরো ডিভাইডেড বাই, রুটটা উঠে যাবে কারণ আর স্কোয়ার বসাচ্ছি তো, ইনটু, এবার দেখ এই এই ছবি থেকে কস থিটা কত হবে? এটা থিটা, এই ত্রিভুজটা ভালো করে দেখ, তাহলে ভূমি কোনটা? এটা তো ভূমি বাই অধিভুজ, তাহলে ওয়াই বাই রুট অফ, তাহলে অ্যাকচুয়ালি এফ টোটাল, এটা এফ টোটাল লিখবি, আমি আর লিখিনি। কত দাঁড়াচ্ছে? 2 কে কিউ কিউ জিরো ওয়াই ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার, কার কোন ওয়াই বলুন শুধু, কার? কমালেন? করুণ সুরে রাধা ডাকছে তোকে রে, কি হয়ে যাবে? এই তো হলি গেল। দেখ এই পর্যন্ত বোঝা গেছে কিনা, পরেরটা পরে। এই তো cos থিটা, এইটা দেখ না, ভূমি বাই অধিভুজ। থিটা আমার যদি এটা হয়, তাহলে ভূমি কোনটা? ওয়াই তো, অধিভুজ কোনটা? আর। এই তো বসে ত্রিভুজ থেকে cos থিটা বসানো হয়। ওকে, এবার ওর নিচেই লেখ, বলের মান সর্বোচ্চ হবে, ছবিটা হাসি পাচ্ছে কেন রে? সোজা দেখে কোশ্চেনটা, বলের মান সর্বোচ্চ হবে, আমি তো বললাম পরীক্ষার সময় তুই তো উত্তর মুখস্থ রেখে বসাবি, তোর চিন্তা নেই। যদি ম্যাক্সিমাম মিনিমাম বেসিক ম্যাথে করিয়েছিলাম, তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ কি হয়? জিরো হয়। ওয়াই এর মান সর্বোচ্চ হবে যদি ডিডি ওয়াই অফ এফ ইকুয়াল টু জিরো হয়। তাই না? একটা লাইন বসালে দেখবি, তারপরে মোটামুটি। এইটা যদি আদিল না পারে, অনেকে ম্যাথে কি জানো পিএইচডি, আজকে দেখ পিএইচডি ডিগ্রি ছাড়িয়ে নেবো। ও রাস্তাঘাটে লোককে দাঁড় করে বলে, জানো আমি কেমন ম্যাথ করি, একটা ম্যাথ দাও। এই একটা ভালো জিনিস হচ্ছে কি বলতে কি, এই ক্লাসটা রেকর্ডিং করে বিশাল সুবিধা হয়েছে। হঠাৎ করে দেখছি আদিল কেমন শান্ত হয়ে গেছে। ঠিক আছে,
একটা লাইন আমি এগিয়ে দিচ্ছি, এটা ইকুয়াল টু 0 বলেছে মানে কি কনস্ট্যান্ট গুলোকে তো আউট করে দিতে পারি। তাহলে কত হবে টিটি ওয়াই অফ, এটা যদি উপরে আমি তুলে দিই এখানে, টিটি ওয়াই অফ উপরে থাকবে ওয়াই, নিচে হবে কত স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/3 ইকুয়াল টু 0। এখান থেকে বের কর ওয়াই এর ভ্যালু কত হবে, দেখি কজন পারে। আজকে যতগুলো কোশ্চেন হবে একদম সব হেভি হেভি কোশ্চেন, কিছু একটা পড়ে যেতেই পারে। এবং এইটা একটা সুবিধা থাকে দেখবি, মডারেট, বারবার বলছি মডারেট, হার্ড নয় এগুলো, মডারেট লেভেলের যে কোশ্চেন গুলো হয় তার সুবিধা হচ্ছে পরীক্ষায় যদি পড়ে একদম ডিরেক্ট কোশ্চেন পাবে। ইজি কোশ্চেন কখনো ডিরেক্ট হয় না, ঘুরিয়ে দেবেন। এটা হয়েছে হিসাব থেকে, নাকি চেষ্টাই করেছি? কত? হ্যাঁ তুই বল না কত, তুই যেটা এসে তো সেটাই উত্তর হবে। ডক্টর আদি হচ্ছে আদি কিছু করছে না। হ্যাঁ তাহলে কি তুই ডেরিভেটিভ শিখলি? হ্যাঁ সুরেশ স্যারের নাম ডুবাচ্ছে সেখানে এসে। এই তড়িৎ হবে নাকি? হ্যাঁ এই তুই মেন দিবি, মেন মেন। বড় বড় পরীক্ষা হচ্ছে এই মেন, অ্যাডভান্স। আমার দুটো একই ভ্যালু আসবে, দেখা যাক। আমি তো এত তোর মতো অঙ্ক করিনি, মেন দিইনি, দেখা যাক নাকি বাদ করি। আচ্ছা প্রথম কথা হচ্ছে ইউভি এর ফর্মুলা ফেলে দিতে পারি, ভাই ইউ বাই ভি করবো না ইউভি করবো। ঠিক আছে? আমি একটা ফর্মুলাই জানি, ইউ ইন্টু ভি, উপরে তুলে নিয়েছি, কোনো সমস্যা নেই নিশ্চয়ই। এবার দেখ, প্রথম আমি ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখলাম, এটা ডেরিভেটিভ করবো, তার পাওয়ারটা সামনে এলো কত 3/2, এটার পাওয়ার কত হবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পাওয়ারটা কত হয়ে যাবে তাহলে 5/2 ইন্টু এর ভেতরের টার্ম যখন ডেরিভেটিভ হবে, এটা তো কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে, এটা কত হবে 2y। এটা প্রথমটা হলো, আমি দুটো কালিতেই করছি, প্লাস এরপরে কি এটা কনস্ট্যান্ট থাকবে, y ডেরিভেটিভ করলে তো 1ই হবে, ইকুয়াল টু কত ছিল। এবার দেখ ভালো করে, কি কাটাকুটি যদি কিছু যায় দেখা যাক, এই দুই তো কেটে যাবে, এখানে দেখ একটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এটাকে সমান চিহ্নের উল্টো দিকে নিয়ে চলে যাও। দুটোকে তো ইকুয়াল আকারে লেখা যেতে পারে, একটাই মাইনাস আছে একটাই প্লাস আছে। তাহলে এই লাইনটাকে আমি অ্যাকচুয়ালি কি লিখছি দেখ, 3y কত আছে দুটো আছে, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই করি তোদের বুঝতে শুরু হবে, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2, আবার নিচে নামিয়ে দিলাম, ইকুয়াল টু এটা কত হবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3/2।
কেন? একই দিকে তো ছিল প্লাস মাইনাস, ওই জন্য তো উল্টো দিকে উঠে গেছে। এটাকে প্লাসই রেখেছি, এটাকে উল্টো দিকে নিয়ে চলে গেছি, মাইনাস চলে গেছে। এই তো এইটা তো আমি ওটাই তো বলছি, ঠিক আছে, এইটা মাইনাস ইকুয়াল টু এটাও মাইনাস হতো তো, এই দুটো মাইনাসকে তুলে দিয়েছি। ওকে, এবার দেখ এইটা আর দুটো লাইন লাগবে। আমি যদি বোথ সাইড থেকে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3/2 তুলে দিই, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত আছে, 3/2 প্লাস 1 তো। তাহলে পরের লাইন এইটুকু লিখতে পারি কেন, এ ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 যেতে পারে। এরপরে নিশ্চয়ই পারবি, এরপরে পারবি না আর বলিস না। তার মানে অ্যাকচুয়ালি কি আসছে, সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2y স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, y ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই রুট। জুনায়েদ বাদ বাকি পড়া তাও তো এখানে একটু অনলাইন গৌতম স্যারের কাছে বন্ধ আপাতত এখন। তোমাদের কাছেও বন্ধ নাকি? কটা ক্লাস হবে, যে একটা? ওকে, তাহলে অ্যান্সার হলো y ইকুয়াল টু প্লাস মাইনাস সে বাই রুট। মনে থেকে যাবে এর পরের দিন থেকে। আকাশ তারা করতে পারলি না? আদিলি একমাত্র পেরেছিল চুপ চুপ করে। তোরা যেমন কি হয়ে গেলে বলে দিস যেটা এসছে, বলে না, মধ্যে কোনো অহংকারই নেই। আর তোদের তহিদ স্যার তো আবার পড়াচ্ছে রে। তা আবার আমাকে ফোন করে যে আমি কি আবার বলছে বায়োলজি তাহলে কোথায় পড়ছে রয়েছে, আমি তুমি ছেড়ে দিলে তুমি খবর নিয়ে কি করবে, বলছে না আবার পড়াবো ভাবছি। দিয়ে আবার ওই তো সব বানিয়েছে, বলছে একটু দিয়ে দাও স্ট্যাটাসে। দেখ এখানে কি বলেছে, কম্পোনেন্ট গুলো মোটামুটি ভাঙা আছে, প্রথম প্রথম করছিস তোদের সুবিধা। ছবিটা ভালো করে দেখ, আর কিছু দরকার নেই। দুটো আধান আছে, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, একই রকম। এটা হচ্ছে সিস্টেম, নীল কালির যেটা আছে এটাই হচ্ছে সিস্টেম। উলম্বের সঙ্গে কতক্ষণ করে আছে, 30 ডিগ্রি। ওকে, এবার কথা হচ্ছে তোকে বলে দিয়েছে তাহলে সুতোর টান কত। দুটো কোশ্চেন করেছে, আগে ছবিটা একেবারে সুতোর টান কত, আধানগুলির মান কত, দুটো উত্তর বের করতে হবে। একটা হচ্ছে সুতোর টান মানে টি এর মান কত, আর একটা হচ্ছে প্রত্যেকটা আধানের মান কত মানে কিউ ইকুয়াল টু কত। সেটা তো আমার খুব একটা কাজে লাগবে না, সুতোর দৈর্ঘ্য এলই ধরে নেবো ব্যাস। এবার এইটা পুরোটাই হবে ওই কম্পোনেন্ট ভেঙে ফেলতে পারলেই হবে, একদম ওই শুরুতে কি ছিল বল, টি সাইন থিটা ইকুয়াল টু কি কুলম্ব বল, আর টি কস থিটা ইকুয়াল টু এমজি, ওই লাইনে চলে যা, দিলেই উত্তর হবে। ওই দুটো ইকুয়েশন থেকে উত্তর হবে। না তো সবাই চুপচাপ বসে থাকে। জুনায়েদ আজকে 7টার পরে আসবে, ঠিক আছে, পরপর পড়ানো আছে, তারপরে আমি তোর সঙ্গে কথা বলবো। খেলা 7:30 নাকি? তাহলে তুই একবার নিশ্চয় পারবি। এমনিতে আজকে অনেক পুরোনো 12 খেলা দেখতে আসবে সব।
বাবা, একটা অ্যানিভার্সারি আছে, সেখানেই এসেছি সৌমদ্বীপ, দাঁড়ায় করে রিপ্লাই করছি যে লোকের অ্যানিভার্সারি খেতে গিয়ে তোর তো আর হবে না। এসছে কিছু, এটা অন্তত আসা উচিত। সৌমিলি টি কত এসছে? এই টি এর ভ্যালু কত এসছে? হ্যাঁ, টি এর ভ্যালু কিউ/2। আমার কি ছিল বল, আমি তো তোকে এক্ষুনি বললাম টি কস থিটা ইকুয়াল টু কি ছিল বল আগে। এমজি, একই তো কম্পোনেন্ট ভাঙবে। তাহলে টি কস 30 ভ্যালু কত? √3/2 ইকুয়াল টু এমজি। তাহলে টি এর ভ্যালু কত হবে? 2mg/√3। প্রথম ভ্যালু বেরিয়ে গেল। এরপরে আবার টি সাইন থিটা ইকুয়াল টু কুলম্ব বল বসিয়ে দিবি। তাহলে টি ইন্টু সাইন 30 ভ্যালু কত বল? হাফ। ইকুয়াল টু কত হবে তাহলে? কে ইউ স্কোয়ার, এখানে দূরত্ব এলই বলে দিয়েছে। ব্যাস, এখান থেকে কিউটা বের করবি। কি ছিল করি। এবার অপশন যখন দেবে দুটো কি হবে, প্লাস মাইনাস করে দিয়ে দেবে, কারণ একটা প্লাস কিউ আছে একটা মাইনাস কিউ আছে। হয়েছে। সাইন থিটা, হ্যাঁ, মানে ফার্স্ট কথা এটা তো বোথ সাইডেই কাজ করে, এখানে একটা দিয়েছে পারস্পরিক বলতো। তুই যখন কম্পোনেন্ট ভাঙবি, কার কম্পোনেন্ট ভাঙছিস বল? এইটা। তুই কোনটার কম্পোনেন্ট ভাঙছিস? এইটা তো। হ্যাঁ, তাহলে এইটার কম্পোনেন্ট ভাঙলে সাইন তো এদিকে কাজ করবে। তাহলে এইটা ঠিক, তাহলে এটা কস এটা সাইন, তাহলে এটা সমান এটা না। যখন এটার করবি তখন উল্টো দিকে যাবে। এই সোজা অঙ্কটা সৌমিলি করতে পারে। ও আবার এ যেমন দাবি করে আদিল ম্যাথ দেখি ফাটাফাটি করে, সৌমিলি দাবি করে ফিজিক্স নিয়ে ফাটাফাটি করে। হয়েছে। এটুকু, এবার ভ্যালু দেয়নি আমি কি করবো, এই পর্যন্ত। ভ্যালু দিলে তারপরে করতো। এখানে তো আমরা হিসেব শিখছি খালি। এর পরের কোশ্চেন আরো ইন্টারেস্টিং। অনেক কিছু শিখে গেছি, এবার আরেকটু কনসেপ্টে যাওয়া যাবে। ভাববি ব্যাপারটা এখন যে যতগুলো কোশ্চেন করেছি কিন্তু কঠিন লেগেছে কি বলে দেওয়ার পরে? কি রে, বলার পরে কঠিন লেগেছে কিনা? ঠিকটা এরকম, বুঝে দেওয়ার পরে সোজাই লাগে। এটা অঙ্কিতা এতক্ষণ যা হয়েছে বুঝতে পেরেছিস তো? হুম? খুব মজাদার কোশ্চেন। বলে যে ছবিটা আঁকলেই হবে, পুরোটা যে তোকে লিখতে হবে কথা নেই। এই কোশ্চেনটা বুঝে নে। দুটো বডি, তাতে কি আছে, একই আধান আছে, দেখ কিউ করে আধান আছে, যারা কত দূরত্বে আছে, এক্স দূরত্বে আছে। টোটাল দূরত্ব কত? এক্স। এটা x/2, ওটাও x/2। এবার বলে দিয়েছে কি, প্রত্যেকটা বল থেকে আধান ক্ষরণ হচ্ছে, তার মানে সময়ের সঙ্গে সঙ্গে আধান নির্গত হচ্ছে। অনেকে হয় তো যে আধান চার্জ এমিট করে, তাহলে প্রত্যেকটা বল থেকে আধান ক্ষরণ হচ্ছে, কিন্তু সেই রেটটা হচ্ছে কনস্ট্যান্ট। একটা নির্দিষ্ট হারে আধান ক্ষরণ হচ্ছে। এই জন্য বলেছে কি dq/dt কনস্ট্যান্ট। দেখ, নির্দিষ্ট হারে আধান ক্ষরণ হচ্ছে, তাহলে আধান যদি ক্ষরণ হয়, পরিষ্কার কথা, ও কিন্তু আর স্থির থাকবে না, কারণ বলের মান তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ও কি করবে? গতিশীল হবে। তাহলে বলেছে এই বলগুলি বেগের সহিত ওদের মধ্যবর্তী দূরত্বের সম্পর্কটি কি? তাহলে প্রথম ছবিটা
তারপরে কি লিখবি কোশ্চেন আকারে সেটা বলছি, তারপর তো ভাবনা চিন্তা না। ছবিটা এক ভালো করে, আশা করি সবার দেখা যাচ্ছে। কি ছবি আগের মতো, অসুবিধা নেই। খুব ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। আর আজকাল এরকম দু একটা কোশ্চেন কিন্তু ফেলে দিচ্ছে। হুম? দুটোই একই, দুটো অলরেডি ভর এম, মানে ওটা মিস গেছে নিচের দিকে। তোকে যদি বলে যে ওদিকে আমি ভর লিখেছি এদিকে ওজন লিখেছি, ঠিকই তো আছে না? ছবিটা হয়ে গেছে সবার। এবার কোশ্চেনটা লেখ, যেটুকু লিখলে পরে বুঝতে পারবি। বল দুটি থেকে একটি নির্দিষ্ট হারে আধান ক্ষরণ হচ্ছে। বল দুটি থেকে একটি নির্দিষ্ট হারে আধান ক্ষরণ হচ্ছে, তবে বল দুটির বেগের সহিত বল দুটির বেগের সহিত ওদের মধ্যবর্তী দূরত্বের সম্পর্ক নির্ণয় করো। ওদের মধ্যবর্তী দূরত্বের সম্পর্ক নির্ণয় করো। এটা একদমই ভাবনা চিন্তা করতে বলায় আমার ভুল, আমি একটু হেল্প করছি। একই জায়গা থেকে হবে, দেখ আজকে 2 ঘন্টা ক্লাস কিন্তু আমি একই জায়গাতেই আছি, ট্যান থিটা সমান এফ বাই এম। এক একটা ছোট ছোট টপিক কিন্তু খুব ভাইটাল, তাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার মানে আমি এখানে ফার্স্ট লাইন ওটাই লিখবো, দেখ যে এখান থেকে আমি লিখতেই পারি তো ট্যান থিটা সমান এফ বাই এম জি, আগের মতো ইকুয়াল টু ওই ত্রিভুজ থেকে যদি আমি বসাই, দেখ এটা যদি থিটা হয় আর লম্ব বাই ভূমি, তাহলে কত হচ্ছে এক্স বাই 2y। দেখা যায় লিখতে পারি কি পারি না? পারি। এবার এফ এর মানটা বসাই, তাহলে কে কিউ স্কোয়ার বাই মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 1/mg ইকুয়াল টু এক্স বাই 2y। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। প্রথম কথা বলছে বেগের সহিত দূরত্বের সম্পর্ক, মানে দূরত্ব পরিবর্তনশীল, অবশ্যই দূরত্ব পরিবর্তনশীল, পেন্ডুলাম দুলছে তো এক্স কিন্তু চেঞ্জ হবে। এখানে খুব ভালো করে দেখ কে কে কনস্ট্যান্ট আছে, সবাই কনস্ট্যান্ট, খালি কিউ কনস্ট্যান্ট নয়, এক্স কনস্ট্যান্ট নয়। কেন? আধান ক্ষরণ হচ্ছে, তাহলে কিউ কে কনস্ট্যান্ট করে দিতে, আর এক্স ভেরিয়েবল। তার মানে এই লাইনটা থেকে তোরা একবার দেখ, আমি লিখছি কিউ স্কোয়ার ভেরিজাইজ এক্সেস কিউ লেখা যায় কি না? বাকি সবাই ধ্রুবক, সমানুপাতিকে চলে গেলাম, কারণ টার্ম গুলোকে না কমালে ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। বাকি সবাই কনস্ট্যান্ট, সমানুপাতিক দিয়ে দিয়েছি। নাহলে ওগুলোকে ক্যারি করে করে তুই যখন ক্যালকুলেশন নিয়ে আসবি, এমনিও যখন পরে রিভাইজ করে এটা পড়তে যাবি, এটাকে ছেড়ে দিবি। এত বড় অঙ্ক কে করে? ঠিক আছে, তাহলে আলটিমেট আমি ভেরে যাই, কারণ আমার সম্পর্ক বের করতে বলেছে, ফাইনাল ইকুয়েশন তো বলেনি। ওকে, এবার একটু ভালো, ওয়াই অবশ্যই কনস্ট্যান্ট। এখানে পেন্ডুলাম কি, এটা কি নিচের দিকে নেমে যাচ্ছে, উপরে যাচ্ছে? পেন্ডুলাম ঝুলছে।
ওয়াই কখন ভেরি করছিল, যখন সেই দুটো আধান নিয়ে 3 নম্বর আধান গতিশীল ছিল। এখানে তো সেটা বলেনি। ওকে, এবার আসি দেখ, এবার একটু উপস্থিত বুদ্ধি খাটাতে হবে। আমাদের মুশকিল হয় ফিজিক্সের কোশ্চেন কেন পারি না, কারণ আমরা দূরের একটু একটু বেশি ভাবতে হবে আর বিয়ন্ড দ্য লেভেল। আমরা তো একই জায়গার মধ্যে থাকি, এই কি হবে কি হবে, কুলম্বের ফর্মুলা কোথায় বসাবো এই ভাবতে থাকি। কি বের করতে বলেছে ভ্যালু ভি, তাহলে ইকুয়েশন আমাকে ভি কে আনতে হবে। মানে বোঝ, আমি কোশ্চেন করানোর সময় বলে যাই যে কিভাবে আসবি প্রবলেমে, হঠাৎ করে একটা নতুন কোশ্চেন আসতেই পারে, তাহলে আমাকে বেগ আনতে গেলে অবশ্যই এটা ডেরিভেটিভ করতে হবে, কারণ দূরত্বের ডেরিভেটিভ করলে তবে তো বেগ আসবে। টাইম ডেরিভেটিভ করবো, ওই টাইম ডেরিভেটিভ করলে মজার ব্যাপার ডিকিউ ডিটিটাও বেরিয়ে আসবে। এটা কোশ্চেনে দেওয়া ছিল, স্থির হারে আধান ক্ষরণ হচ্ছে, তার মানে কি ডিকিউ ডিটি কনস্ট্যান্ট, সেটাও আমি পেয়ে যাব। তাহলে এবার লেখ টি এর সাপেক্ষে অবকলন করে পাই, আমি এখানটা লিখছি টি এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে হবে এদিকে 2q ডিকিউ ডিটি ইকুয়াল টু, এখানে হবে 3x² dx dt। কোনো অসুবিধা আছে? আশা করি কারোর অসুবিধা নেই। হ্যাঁ, এবার এখানে একটু ভ্যালু বসিয়ে দিয়ে কেউ সমানুপাতিকে নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে কিউ এর ভ্যালুটা বসিয়ে দেবো আমি, তাহলে বসিয়ে দিলেই তো হলো, এখানে বসিয়ে দিলেই তো হলো। আমি এখানে কিউ এর ভ্যালুটা এক্স দিয়ে বসিয়ে দেবো, কিউটাও তো আউট হয়ে যাবে, বসাবো। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে দেখ, 3x², আচ্ছা 3টা রেখে কি হবে, ভেরিজাইজ দিয়ে লিখবো, মানে 3 কে আউট করে দিই, তাহলে x², এটা কত ভি, তো দেখ ভালো করে ভি ইকুয়াল, ভেরিজাইজ করে দিই, আর ইকুয়াল টু করবো না, ভেরিজাইজ কি হবে বল, কিউ, ডিকিউ ডি তে কনস্ট্যান্ট কোশ্চেনে লেখা ছিল, তার মানে x² ভি ভেরিজাইজ কি হবে কিউ। এবার আকাশ যেটা বললো, এইখান থেকে মানটা এনে বসিয়ে দিই, দেখ ভালো করে, কিউ ভেরিজাইজ কত হচ্ছে, x⁵ x⁵2, তাহলে হচ্ছে ভি ভেরিজাইজ x⁵2 ডিভাইডেড বাই কত, x², এইটা উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখ, তোদের জন্য একটা লাইন বেশি করলাম, তাহলে x⁵2 -2 x⁻², মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে কোনো চেঞ্জ নেই, এর সঙ্গে এক্স এর সম্পর্ক কি, সেলিব্রিটি লেভেলের কোশ্চেন, 2-3টা স্টার মেরে রাখতে পারি, যে কোনো ফিজিক্স পরীক্ষা দিতে গেলে কিন্তু দিয়ে দেবে। আমি এটা যদি না করিয়ে দিই আপাতত তো পরীক্ষা হলে হবে না, নাকি বল সব, এবার দিলে পারবি তো। ফিজিক্সে এই একটা ব্যাপার, যে কোনো কোশ্চেন দিক না, আপাতত প্রথম হচ্ছে কম্পোনেন্ট, যখনই অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল আছে একটু কম্পোনেন্ট ভেঙে ফেলতে হবে। তুই যদি কিছুটা না এগিয়ে যাস বুঝতে পারবি না কি করবো। তুই যদি ভাবতে, আমাদের ক্ষেত্রেও তাই হয়, কোনো নতুন কোশ্চেন দেখলে প্রথম হচ্ছে আমি যদি ভাবতে থাকি ভাবতেই থাকবো, দেখবি দুটো লাইন তুই এগিয়ে যা, তুই রাস্তা এমনি খুঁজে পাবি। প্রথমে তোর কমন সেন্স থেকে কিছুটা এগোতে হবে, ভাবতে থাকলে জীবনে সেই ভাবনা আর শেষ হবে না, এই হচ্ছে ব্যাপার। ওকে, আদির বুঝেছিস তো? হ্যাঁ, পরের দিন আবার যখন জিজ্ঞেস করবো যদি না পারিস, আজকে আমি ঠিক রটিয়ে দেবো, দাঁড়া তো সৌমেন স্যারকে বলে দেবো, আদিল বলেছে ইন্ডিয়া হারবে, যদি হেরে গেছে গোটা গোটা উলুবেড়িয়া রটিয়ে দেবো, ঠিক আছে? আজকে ইন্ডিয়া কোনোভাবে হারবে না। ফার্স্ট কথা, দেখ মাঠটা একটা চিন্তার ব্যাপার অবশ্যই, ওটা নিয়ে খুব একটা চিন্তা করছি না। মাঠটা হচ্ছে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়া প্রচুরবার হেরে গেছে, যদি এটা ইডেন বা ওয়ানকেটে হতো কোনো চিন্তাই ছিল না, নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা একটু চিন্তার, কেন ফাইনাল খেলা পড়ে গেল ওখানে, ঠিক আছে? এই লোকজন বলে ইন্ডিয়া নাকি কন্ট্রোল করে, ইন্ডিয়ার হাতে যদি কন্ট্রোল থাকতো হতো না এটা, ঠিক আছে? আর ইন্ডিয়া প্রচুরবার হেরেছে ওই মাঠে, এটা চাপ। তবে হ্যাঁ, এটুকু কনফিডেন্স রাখতে পারিস, এটা 2003-এর সৌরভ গাঙ্গুলির টিম নয়,
এই ইন্ডিয়া টিম হ্যাঁ সেমিফাইনালে ভয় ছিল, এটা ফাইনালে গিয়ে খুব একটা ঘোরে না। 8 পর্যন্ত ব্যাটিং আছে, কটাকে ফেলবে, ঠিক আছে। যদি ফার্স্ট ব্যাটিং করে চিন্তা কিছুই নেই, বরং রান চেস করতে গিয়ে একটু মার খেয়ে যাচ্ছে। ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাটিং করে ইন্ডিয়া হারবে না। ইন্ডিয়া হারবে না। নিউজিল্যান্ডও ছাড়বে না, ওই টিমটা সবচেয়ে ফাইটেবল টিম হচ্ছে নিউজিল্যান্ড। এমনি তো ভালো খেলা হবে, তবে হ্যাঁ নিউজিল্যান্ড যতটা সাউথ আফ্রিকা সহজে হারিয়েছিল ইন্ডিয়ার সঙ্গে হবে। সাউথ আফ্রিকার ইন্ডিয়ান আমার ইন্ডিয়ান সাউথ আফ্রিকা যেতে ওইটা কি সাউথ আফ্রিকা দেখা যাক। ইন্ডিয়ান সাউথ আফ্রিকার জন্য 2023 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল আইসিসি নকআউটে সাউথ আফ্রিকার একটাই হচ্ছে আপাতত তো আছে, আমাদের 4টে ওভার তার মারতে পারবে না, তারপরে মারবে। ওই জন্যই টি20 তে ইন্ডিয়া অতটা ডমিনেট করে। টি20 এ 4টে ওভারে খেলাটা ওখানে মারে, তাহলে তো ইংল্যান্ডটা চেস করে দিত মুম্বাই যদি ওভার। বুমরা 4 ওভারেই তো মার খেয়ে যায়, ঠিক আছে। ওরা অ্যাকচুয়ালি ইন্ডিয়া খেলে 20 ওভার, বাকিরা খেলে 16 ওভার, ঠিক আছে। ওভারে 4 ওভারের রানটা 2 ওভারে। ঠিক আছে, ও মাঝে একবার হয়েছিল 5 রান করতে দেয়নি লাস্ট ওভারে, আলাদা জিনিস। রান আছে সেরকম বল করে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই মনে হচ্ছে 5 ইংল্যান্ডকে 5 রান বাকি ছিল, বুমরা করতে দেয়নি, ঠিক আছে। সব বোলারের বল চিনে গেছে, কোনো না কোনো দিন মার খেয়ে গেছে, বুমরা আর বল এখনো চিনতে পারেনি। ওই ইন্ডিয়া টিম থেকে বেরিয়ে যাক, দেখবি ইন্ডিয়া টিমের অবস্থা খারাপ হয়ে গেছে, ওর জন্য যে কত ম্যাচ জিতেছে। নেক্সট কোয়েশ্চেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই যে রানটা থাকতো ওভার আসতো, তাহলে আরো বেশি রান হবে। নেক্সট কোয়েশ্চেন লেখ। একটি ক্ষুদ্র আধান কিউ এবং ভর এম অপর একটি আধান ক্যাপিটাল কিউ থেকে ডি দূরত্বের সাম্যাবস্থায় রয়েছে। ক্যাপিটাল কিউ থেকে ডি দূরত্বের সাম্যাবস্থায় রয়েছে, তবে কিউ এর মান নির্ণয় করে। খুব সোজা কোশ্চেন, খুবই সোজা, কিন্তু এইচএস লেভেলেরই কোশ্চেন, এইচএস এ এসছে আগে। কোর্সে সবসময় তো কঠিন হয় সেরকম নয়, দু একটা কঠিন হয়। এবং আমাকে একটু ছবিটা দেখাতে হবে যে কিভাবে সাম্যাবস্থায় থাকছে, সেটা আমি দেখতে চাই। ইকুয়েশনের সঙ্গে সঙ্গে একটু ছবিটা আমাকে দেখাতে হবে কিভাবে সাম্যাবস্থায়, তবে স্মল কিউ এর মান নির্ণয় করে। বললাম তো স্মল এম, কি লিখবি তাহলে? স্মল কিউ আধান যার ভর স্মল এম, বললাম তো, অর্থ অবশ্যই লাগবে। এবং ছবিটা আমাকে কিন্তু দেখাতে হবে, কারণ এখানে এই কনসেপ্ট আছে। ইকুয়েশন লিখে দিলে কোনো কনসেপ্ট নেই, এক্ষুনি বলবি এটা তো সোজা ব্যাপার, কেন কি নবীন এটা পারবি? এটা না পারলে খুব দুঃখ, মানে কি কি বল আছে, এটা কার সঙ্গে ব্যালেন্স হবে? না কুলম্ব বলটা ওজনের সঙ্গে ব্যালেন্স হবে, আর কার সঙ্গে সমবস্থায় থাকবে? ওই জন্য তো ভরটা দেওয়া আছে, জিনিসটাকে বলতে মানে এমজি ইকুয়াল টু কুলম্ব বলে আসবে। কুলম্ব বলটা বসিয়ে দিবি কে কিউ কিউ বাই টি স্কোয়ার, সেখান থেকে তোকে কিউটা বের করতে বলে। আর ছবিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমি বলছি ইকুয়েশনে কিছু নেই, মানে সবসময় কি ওজনের সঙ্গে ব্যালেন্স হচ্ছে কুলম্ব বল, এটা তুই মাথায় রেখেই দিবি। এটা মাথায় রাখলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হলো না। এর মধ্যে ছবিটা খুব কনসেপচুয়াল, এর উপরে বল দেখছি, তাহলে অবশ্যই ক্যাপিটাল কিউ কে কোন দিকে যেতে হচ্ছে, দেখ এমজি এদিকে কাজ করছে, ওকে। এবারে এই ক্যাপিটাল কিউ ফিক্সড আছে, এর উপর সাম্যাবস্থা দেখছি, তাহলে এ কি করবে? একে বিকর্ষণ করবে, আর এই যে ওজনটা এদিকে কাজ করবে। তার মানে অ্যাকচুয়ালি কি হবে? নিচে ক্যাপিটাল কিউ, মাঝখানে স্মল কিউ, এইভাবে হবে। অনেক সময় ছবি এঁকে দিয়ে দেয় যে কোনটা হবে, তোকে বলে দিলে সাম্যাবস্থায় আছে,
এইটারই 4টে কেস ছবি এঁকে দেবে, তুই বুঝিস কিনা। কারণ প্রথম কথা বলতে হবে যার উপরে আমি বলেছিলাম এটা তো টেস্ট, তাহলে এর উপরে বল প্রযুক্ত হবে। তুই যদি কিউটাকে উপরে নিয়ে নিস ভালো করে দেখ, তখন এ কে বিকর্ষণ করে নিচে হবে, ওজনও নিচে কাজ করছে, তখন কি সাম্যাবস্থায় থাকবে? থাকবে না। তারপরে পিকচারটা খুব ভাইটাল, দেখে বলছি তখন দুটো একই দিকে চলে যাবে। তো একই দিকে চলে গেলে কি করে সাম্যাবস্থা হবে? তার মানে অনেক সময় ছবি এঁকে কোশ্চেন দিয়ে দেয়, তোকে যে অঙ্ক করতে দেবে সেটা নয়, মানে আমাকে পুরো সিচুয়েশনটা যেন মাথায় থাকে। তার মানে এই ছবিটা কিন্তু এঁকে রাখবি অঙ্কের সঙ্গে সঙ্গে। এই অঙ্কটা আমি করালাম এইটার জন্য, এটা এটা এমনিও হয়ে যাবে যে এম জি ইকাল টু এম। অনেক সময় ছবি এঁকে দেয়, হ্যাঁ মেন্স পর্যন্ত কোশ্চেন ডাইরেকশন দিয়ে কোশ্চেন দিয়ে দেয়, ফর্মুলা জেনে চলে গেছে, এদিকে আর কিছু খুঁজে পায় না, খাতা মাথা ছেড়ে দিয়ে চলে যাবে। খাতা ছিঁড়তে পারবে না, মনিটর ফনিটর ভেঙে দেবে অনলাইনে। খাতা ছিঁড়ে দেবে ভয় বলেই তো অনলাইনে পরীক্ষা, ডেস্কটপ ভেঙে দিলে পয়সা নেবে। আর মানটা কোনো ব্যাপার নয়, মানটা এমনিও বের করতে পারবে। যখন তড়িৎ ক্ষেত্র করিয়ে দেবো তখন আবার এটাকে ই দিয়ে লিখবি, কিন্তু ছবিটা এঁকে রাখে বারবার, ছবিটার জন্যই করালাম। ইকুইলিব্রিয়ামের বাদ বাকি মোটামুটি করিয়ে দিয়েছি দেখ, এরকম চতুর্ভুজ চতুর্ভুজ দিয়ে দিলে তো পারবি না। তাহলে এই কোশ্চেনটাই আসি, আর একবার রিভাইজ হয়ে যাবে, এই টাইপের কোশ্চেন তো আসেই। এখানে কি বলেছে, 3টে কর্নারে 3টে আধান আছে দেখ, ও না 3টে না, 2টো কর্নারে আধান আছে। তাহলে বলছে বাকি 2টো কর্নারে একই মানের আধান হবে অবশ্যই, কত আধান হলে প্লাস কিউ এর উপরে মোট বল 0 হবে। দেখা যাচ্ছে 200 মিনিট নাকি? আবার বলবি যে ছোট করে রেখেছেন, আমার চশমার পাওয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই 2টো কর্নার হচ্ছে প্লাস কিউ আছে, এখানে এ আছে এখানে সি আছে, তাহলে বলছে এ আর সি তে একই মানের আধান থাকবে, সেই মানটা কত হলে এই কিউটা সাম্যাবস্থায় থাকবে। ছবিটা এঁকে ফেল, যে অঙ্কটা কর দেখি, আগের গুলো অভ্যাস করেছিস কিনা ঠিক তো। ভাবছিলাম ছেড়ে চলে যাবো, পেরে যাবি, তারপর হলাম না, কোর্সের মধ্যে হয়তো ভুল আছে। চেক করে এটা কি, ঠিক আছে, একজন থাকলে আরেকজন থাকবে। এবং এই তড়িৎ ক্ষেত্র কেন ধরে করাচ্ছি জানিস তো? তার কারণ আছে, ভালো করে করবি, কারণ এর মানে খুব মজার ব্যাপার, থার্ড সেমিস্টারে চুম্বকে গিয়ে একটা পোর্শন পুরো সেম হবে, তড়িৎ ক্ষেত্রে মানে এই পোর্শনের যা জিনিসগুলো হচ্ছে শুধু ইয়ের জায়গায় পি হয়ে যাবে, একই জিনিস চলবে, সেখানে গিয়ে খুব একটা বেশি বকবো না, বাকিটা করবে। ছেলেপুলেদের জন্য কত কিছু করতে হচ্ছে, যে আজকে একজনের মা ফোন করছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, খাতা ফাতা কিছু লিখে দে, কাউকে পাওয়া যাবে না, একটু খাতা লিখে দেবে, নামটা বলছি না তার, লোক যদিও ঠিক হয়ে গেছে, করে দেবে বলেছে। হ্যাঁ, এবার সে কত কি নেবে তো বলে দেবে, টাকা পয়সার খুব একটা অভাব নেই, যা বলবে দিয়ে দেবে। সে তো আবার পাস আউট করে গেছে, সে বলছে স্যার এরপরে অন্য কেউ বললেও বলে দেবেন, ঠিক আছে? আমি করে দেবো সব, ঠিক আছে, তাহলে আচ্ছা কারোর যদি লাগে তোকে বলে দেবো এবার থেকে। হ্যাঁ, তাই তো পারবে।
বাকিদের এসে তো, কারণ একই রকম তুই যদি কম্পোনেন্ট ভাঙিস, করেই দেওয়া আছে, আর আমি ক্যালকুলেশনে যাচ্ছি না। দেখ, তুই জাস্ট কিউ এর উপরে মোট বল বের করবি, আগের দিনই করাচ্ছিলাম। তাহলে এর এর মোট বল বের করলে কি হবে বল, এটা এটা, তাহলে এদের লব্ধি কোন দিকে যাচ্ছে এটা, আর আলটিমেট এদের মধ্যে বিকর্ষণ বল কোন দিকে যাবে বল, একে দূরে সরিয়ে দেবে। তাহলে দূরে সরানো মানে কি, তখন এই দুটো সমান হবে। এবার প্রথম থেকে তুই সাইনটা নিলে আলটিমেট যখন প্লাস করবি এখানে মাইনাস চলে আসবে, মানে অ্যাকচুয়ালি √2 * f 90° যেহেতু আছে, সেটা কার সঙ্গে সমান হবে, f1 এর সঙ্গে। f1 কত, এদের মধ্যবর্তী প্রযুক্ত বল কত হবে, k(q²/√2 এর হোল স্কয়ার। এরকম কোশ্চেন। জাস্ট কমপ্লিট করে নিবি যারা করিসনি বাড়িতে। এগুলো প্রচুর করিয়েছি, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। পয়েন্ট বের করার জন্য পরের দিন তড়িৎ ক্ষেত্র করাবো, সেটা কথা নয়। এটা কর দেখি, এটাও আগে করিয়েছিল, ছিল আগে ওই 6টার মধ্যে ছিল তো। আর এটা একবার নিটে এসেছিল, মহাকর্ষ থেকে এসেছিল, একই কোশ্চেন, একই ডাটাই ছিল, হ্যাঁ একই ডাটা। তাহলে আর করাচ্ছি না, ওখানে অভ্যাস করে নেয়। না ওটা থাকে, আর 9 থাকে নর্মাল, খুব ফেমাস কোশ্চেন, ওই ডাটা দিয়েই থাকে, ওই জন্যই কোশ্চেনটা করা যায়। এত হয়ে গেছে। হুম। বারো উত্তর এসেছিল, হুম? প্রায় 12 উত্তর হবে ক্লাস 9 থেকে 12 কেন মনে আছে, ওটা ওটা দ্বিতীয় বছরে √1 করে দিলে হয়ে যায়। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পরের দিনই করাবো না, এখন আর শুরু করে কি করবো। মানে এইটা এবার তড়িৎ ক্ষেত্র যে হেডিং ছিল, সেই হেডিং এ এই প্রথম পড়লাম, ঠিক আছে। দুদিনের ক্লাস যদি দেখিস, 3 দিনের ক্লাস, প্রথম ক্লাসে কি হয়েছিল, শুধু আধার। সেকেন্ড ক্লাসে গিয়ে কি হলো, সেকেন্ড আর থার্ড ক্লাস নিয়ে কুলম্ব চললো। এর পরের দিন তড়িৎ ক্ষেত্রে পড়বি। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রটা অনেক ইজি হয়ে যাবে, কেন, তড়িৎ ক্ষেত্রের সব অঙ্ক তো কুলম্বের মতো হবে, শুধু তোকে দেখিয়ে দিতে হবে কত রেখে চেঞ্জ হবে। থাক।